নমস্কার, আমি বিশ্বরূপ। আজ নিউ প্রভাত বাংলা প্ল্যাটফর্মে আপনাদের সাথে আজ আমরা কিছু সায়েন্টিফিক তথ্য আলোচনা করব। যে কোশ্চেনগুলো আমাদের সামনে থাকে, যে কোশ্চেনগুলোর আমরা খোঁজার চেষ্টা করি, সেরকমই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজকে এসেছি। মানে প্রিভিয়াস ডে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা সাউন্ডের খুব প্রবলেম ছিল। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। একটু কাইন্ডলি প্লিজ লিখে দেবেন যে শুনতে পাচ্ছেন। আমরা শুরু করি। প্রতি মুহূর্ত আমাদের কাছে এই কোভিড-19কে ঘিরে নতুন নতুন কোশ্চেন আসছে। ভ্যাকসিন নিয়ে হোক, বিভিন্ন জায়গার স্প্রেডিং নিয়ে হোক, আমাদের কাছে কিছু কোশ্চেনের শেষ নেই। আমরা খোঁজার চেষ্টা করি সেই ধরনের কোশ্চেন, যে কোশ্চেনগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে। রাইট নাও যে স্ট্রেন দিয়ে স্টার্ট হয়েছিল কোভিড-19 প্যান্ডামিক 2019-এর নভেম্বরে, চায়না থেকে যার উৎপত্তি, উহান সিটি থেকে যার উৎপত্তি, সেই স্ট্রেন চেঞ্জ হতে হতে নতুন নতুন বহু স্ট্রেনের জন্ম দিয়েছে বা ভ্যারিয়েন্টের জন্ম দিয়েছে। বর্তমানে ইংল্যান্ডের, সাউথ আফ্রিকায়, ব্রাজিলে এই ধরনের এমন কিছু স্পেশাল স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে যেগুলোর ইনফেকশন স্প্রেড করার ক্ষমতা অনেক বেশি। ইংল্যান্ডে অলরেডি তাদের এই স্ট্রেনটা, নতুন এই স্ট্রেনটা প্রিডমিনেন্ট। ইউএসএও ছড়িয়ে পড়ছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও ছড়িয়ে পড়ছে, ইভেন ভারতেও এই স্ট্রেন ছড়িয়ে পড়ছে। এই যে স্ট্রেনগুলো ছড়িয়ে পড়ছে, আবার আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভও শুরু হচ্ছে। ভারতে ভ্যাকসিনেশন ড্রাইভ স্টার্ট হয়েছে। হেলথ কেয়ার কর্মীদের, স্বাস্থ্য পরিষেবা যারা দেন, ফ্রন্টলাইন যারা যোদ্ধা, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে বয়স্ক মানুষদেরও এই ভ্যাকসিনেশনের আওতায় প্রথমে আনা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাপ্লাই আমাদের টোটাল জনসংখ্যার রেসপেক্টে খুবই কম। সেই কারণে ধাপে ধাপে এই ভ্যাকসিনেশন ড্রাইভকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসল উদ্দেশ্য হলো যাতে আমরা করোনা প্যান্ডামিক থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। ভ্যাকসিন কাজ করে, ভ্যাকসিনেশন যে আমাদের বিশাল প্রোটেকশন দেবে, এই দিক দিয়ে কোনো ডাউট নেই। অনেকগুলো ভ্যাকসিন সারা বিশ্বে রাইট নাও বলতে পারেন যে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হিসেবে অ্যাপ্রুভাল পেয়েছে। সেক্ষেত্রে ইউএসএ যে দুটো ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, মডার্না আর ফাইজার বায়োএনটেকের এমআরএনএ ভ্যাকসিন ক্যান্ডিডেট, ইউএসএও বিশাল একটা ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে। আমি অ্যাজ এ হসপিটাল সেক্টরে কাজ করি, আমারও একটা ডেট আমি পেয়েছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। ইউনিভার্সিটি সেটিংসে যেহেতু আমি কাজ করি এবং সেটা হসপিটাল অ্যাটাচড, সেই কারণে। তো আমাদের একটা কোশ্চেন যে এই যে নতুন নতুন স্ট্রেনগুলো আসছে, আমাদের যে ভ্যাকসিন নেব বা নিচ্ছি, এগুলো কতটা এফেক্টিভ হতে পারে? এগুলো কি নতুন স্ট্রেন বা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কাজ করবে? কোশ্চেন হলো, তার জন্যে কিছু রিসার্চ করা দরকার। ফাইজার রিসার্চ করেছে, তারা বলেছে হ্যাঁ, ইংল্যান্ডের যে নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের এগেনস্টে তাদের এমআরএনএ ভ্যাকসিন কাজ করবে। মডার্না তাদের রিপোর্ট প্রকাশিত করেছে, তারাও বলেছে যে হ্যাঁ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই দুটো ভ্যারিয়েন্ট, এই দুটো জায়গায় যে ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছিল, সেগুলো কিন্তু কাজ করবে নতুন ভ্যাকসিন। রিসেন্টলি একটা কথা যেটা খুব এক্সাইটিং লাগবে, ভারতের কথা। কোভ্যাক্সিন যে ভ্যাকসিন নিয়ে বহু বিতর্ক সায়েন্টিস্ট মহলে রয়েছে, যেটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল আছে ক্লিনিক্যাল মোডে, তারও একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা একটা প্রিপ্রিন্ট জার্নালে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে সেটা কোনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হবে। তারাও কিন্তু একটা স্টাডি করেছে। কোভ্যাক্সিন এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা বা ভ্যাকসিনটা যেটা এখন আমাদের সামনে আছে,
যেটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে, তার ফেজ 3 ডেটা অনগোয়িং, মানে এখনও সাবমিট হয়নি, কিন্তু স্পেশাল ক্রাইটেরিয়া এই এমার্জেন্সি টাইমে সেটা অ্যাপ্রুভাল পেয়েছে। কিন্তু তাদের ফেজ 1 ফেজ 2 ডেটা কিন্তু পাবলিশ করেছে এবং সেখানে তারা সেফটি এবং ইমিউনোজেনিসিটির কথা বলেছে এবং পেয়েছে, এবং সেটা সত্যি এনকারেজিং। আমরা তাকিয়ে আছি বেসিক্যালি ফেজ 3 ডেটা দিকে, কারণ সেটাই এফিকেসিটা দেখাবে সেই কারণে। তো এটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে যে এটা মে ওয়ার্ক। সো তারা এই যে কোভ্যাক্সিন ক্যান্ডিডেটটা এটা বেসিক্যালি একটা ইনঅ্যাক্টিভেটেড একটা স্ট্রেন থেকে তৈরি। তাই যাদেরকে ফেজ টু ট্রায়ালে যে সমস্ত মানুষকে এই কোভ্যাক্সিন ভ্যাকসিন ক্যান্ডিডেটটা দেওয়া হয়েছিল, তাদের ব্লাড কালেকশন করে সেখান থেকে অ্যান্টিবডি আইসোলেশন করে 38 জন ভলেন্টিয়ারের ক্ষেত্রে এটা করা হয়েছে স্টাডিটা। সেটা এই যে নতুন স্ট্রেন, ইংল্যান্ডের নতুন স্ট্রেনের এগেনস্টে প্রোটেকশন গড়ে তুলছে কিনা সেটা দেখা হয়েছে, এবং অবশ্যই এটা ইনভিট্রো মডেলে, এবং সেখানে কিন্তু নিউট্রালাইজেশনের কথা তাদের যে নতুন পেপার, মানে বেসিক্যালি প্রিপ্রিন্ট এটাকে বলা হয়, কোনো পিয়ার রিভিউ হওয়ার আগে এখন প্রিপ্রিন্ট বলে একটা অপশান এসছে, সেখানে অনেক ডেটা পাবলিশ হচ্ছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখানো হচ্ছে। তো সেটা কিন্তু পিয়ার রিভিউ নয়, কিন্তু তারা যেটা বলেছে, যারা যেটা পাবলিশ করেছে, সেখানে কিন্তু নিউট্রালাইজেশনের কথা বলা হয়েছে, যে কোভ্যাক্সিন এই যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটি, এটিও কিন্তু ইংল্যান্ডের এই স্ট্রেনটাকে নিউট্রালাইজ করতে পারে। তাহলে এটা সত্যি একটা ভালো খবর যে স্ট্রেন থেকে তারা স্টার্ট করেছিল, সেখান থেকেও কিন্তু নতুন যে স্ট্রেন আসছে সেটাকে নিউট্রালাইজ করতে পারছে। তো এই যে নতুন স্ট্রেন আসছে, একটা আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে যে নতুন ভ্যাকসিনদের নিয়ে এগুলো কি কাজ করবে। এটা এই ধরনের স্টাডিটা সত্যি দরকার, এবং সেটা করেছে বলে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যে দে আর থিঙ্কিং ইন এ গুড ডিরেকশন বেসিক্যালি। তো সায়েন্স, বিজ্ঞান, এগুলো অনেকটা গবেষণার ফল, তার রিপোর্ট, এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে, এবং সেই জন্যই গবেষণা চলে। গবেষণা আমাদের মেডিকেল সায়েন্সের একটা পিলার। গবেষণা ছাড়া কোনো মেডিসিন, কোনো ডিজিজ ইন্ডিকেশানে আমাদের সামনে কিন্তু আসেনি। তাই গবেষণাকে আমরা সবসময় একটা অন্য চোখে দেখি, এবং সেটা খুব দরকার। তো যাই হোক, প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের স্পাইক প্রোটিন আছে, এই যে ভাইরাস, কোভিড-19 যে ভাইরাসের স্পাইক প্রোটিন, সেই স্পাইক প্রোটিনের কোনো একটা জায়গায় যখন মিউটেশন হয়, এবং সেই জায়গাটা যখন খুব ক্রুশিয়াল হয় অ্যান্টিবডি বাইন্ডিংয়ের ক্ষেত্রে, নিউট্রালাইজেশনের ক্ষেত্রে, তখন কিন্তু সেটা একটা ওরিশাম ব্যাপার, মানে চিন্তার বিষয় হয়। অনেকগুলো মিউটেশন যখন এক জায়গায় চলে আসে, কোন একটা স্পেশাল স্পাইক প্রোটিনের বিশেষ অংশে, যে বিশেষ অংশটা নিউট্রালাইজিং মানে অ্যান্টিবডিকে বাইন্ড করে, আমাদের দেহে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয় যখন আমরা ভ্যাকসিন নিচ্ছি, রাইট? একটা অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে ওঠে, মানে আমাদের শরীরে মেমোরি টি সেল তৈরি হয়, বি সেল তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, এবং যেগুলো ভবিষ্যতে ওই ধরনের কখনো যদি ইনফেকশন ঘটে, তার এগেনস্টে আমাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাই এই বাইন্ডিং ব্যাপারটা, যদি বাইন্ডিংটা ঠিকঠাক না হয়, তারা তো নিউট্রালাইজ করতে পারবে না। এখন ভাইরাসরা প্রতি মুহূর্তে মিউটেশন করতে থাকছে, কারণ তারাও তো সার্ভাইভ করতে চাইছে, তারাও তো ইনফেক্ট করতে চাইছে, হোস্ট সেলের মধ্যে ঢুকতে চাইছে। তাই তারা সবসময় চাইবে যে বাইপাস করে যেতে। আর আমরা চাইবো, যারা বিজ্ঞানী, যারা গবেষণা করছেন, যারা এই মেডিসিন ওয়ার্ল্ডে আছেন, তারা চাইবেন যে এই ভাইরাসটাকে যাই মিউটেশন করুক না কেন, আমরা ধরবো, অ্যান্টিবডি তৈরি করে ধরবো এবং নিউট্রালাইজ করব। তাহলে এই যে যুদ্ধটা চলছে আজকে মানুষ আর ভাইরাসের মধ্যে, সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। এই যে স্টাডিগুলো হয়েছে, এই স্টাডিগুলো কিন্তু এই মিউটেশনস যেগুলো হয়েছে, যে নতুন ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে, সেই ভ্যারিয়েন্টগুলোকে নিয়েও স্টাডি করা হয়েছে, এবং সেক্ষেত্রে একটা সত্যি এনকারেজিং রিপোর্ট, যে নতুন স্ট্রেন বা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আমাদের যে সমস্ত ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো বর্তমানে রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ার ক্ষেত্রে কোভ্যাক্সিনের স্টাডির কথা বললাম, ফাইজার বায়োএনটেকের কথা বললাম, মডার্নার ক্ষেত্রে বললাম, তো এগুলো কিন্তু এফেক্টিভলি নিউট্রালাইজ করছে। তাহলে এই ইনফরমেশনটাই আমি আপনাদেরকে আজকে দিলাম। এই ইনফরমেশনটাই কিন্তু আজকে এটা বিজ্ঞানের কথা বললাম। আশা করছি আপনারা
সকলে ভালো আছেন। এটুকুনি মনে রাখবেন যে সরি, আমরা যে আজকে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু একজনের ছবি দেখছি, ভ্যাকসিনেশনের ছবি দেখছি, কারণ তারা হেলথ কেয়ার কর্মী, তারা ডিজার্ভ করে, কারণ তারাই আমাদের স্বাস্থ্য পরিষেবার একটা পিলার। ফার্স্ট্রেটেড হবেন না, আপনারও সময় আসবে, আমাদের প্রত্যেকেরই সময় আসবে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসে সেগুলো অনেকটা ভ্যাকসিন, এই যে ড্রাইভ, অনেক মানুষ ভ্যাকসিনের এগেনস্টে কথা বলে, এই ভ্যাকসিন ড্রাইভকে প্রমোট করে। এর পজিটিভ দিক, অনেক ক্ষেত্রে অনেক সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অনেকটা একটু ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যায় যে আমরা এখনো পেলাম না। তো সেই আমরা এখনো পেলাম না এই কোশ্চেন যদি আপনি করেন, তাহলে আমি আপনাদের বলবো একটু পেশেন্স রাখতে আর সাবধানতা বজায় রাখতে। সাবধানতা কিন্তু প্রতি মুহূর্তে দরকার। আমরা দেখছি মানুষের রেকলেস লাইফ, চলাফেরা, কোনো রকম প্রিভেন্টিভ মেজার না নিয়ে মিটিং মিছিল করা, আন্দোলন করা, সব দেখছি। তো এগুলো কিন্তু আমাদের ছড়িয়ে পড়ছে, আমাদের অজান্তে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম, প্রায় 59% এই স্প্রেডিং কোভিড-19 ইনফেকশনের যে স্প্রেড, সেটা অ্যাসিমটোমেট্রিক ক্যারিয়ার কোভিড-19 ইনফেক্টেড পার্সন থেকে হয়। আমাদের বহু মানুষ যারা অ্যাসিমটোমেট্রিক, যাদের কোনো সিমটম নেই, তারা কোভিড-19 ইনফেক্টেড হয়েছে। যেগুলো রিপোর্টেড নেই, কারণ আমরা রিপোর্টেড সিস্টেমের যখন আমরা নাম্বারটা দেখি, যারা ইনফেক্টেড হয়েছে, যাদের সিমটম মাইল্ড সিমটম এসেছে, যারা টেস্ট করিয়েছে, সেই নাম্বারটাকে দেখি। আমাদের বহু মানুষ, প্রথমত কথা হচ্ছে যে জানতেই পারে না তারা কোভিড-19 ইনফেক্টেড হয়েছে। সেখান থেকে কিন্তু একটা র্যাপিড স্প্রেডিং চলছে। তাই আমাদের সবসময় মাস্ক পরতে হবে। স্টিল টুডে অত্যন্ত প্রয়োজনীয় বস্তু যে আমাদের হাইজিন, হ্যান্ড হাইজিন, স্যানিটাইজার ইউজ করা আর মাস্ক ইউজ করা আর একটা ডিস্টেন্স মেনটেন করা, এই তিনটে প্রোটোকল আমাদের কিন্তু স্টিল অনগোয়িং করতে হবে। আবার অনেকে ভাবছেন আমি ভ্যাকসিন নিয়েছি, আমার চিন্তা কি? তাহলে তাদের উদ্দেশ্যেও বলি যে আমাদের শরীরে দুটো ডোজে যে ভ্যাকসিন দেয়া হচ্ছে, সেই দুটো ডোজ, একটা ডোজ তারপর আবার 4 সপ্তাহ পর আর একটা ডোজ, এই দুটো ডোজের ক্রমান্বয়ে আমাদের শরীরে যে ইমিউনিটি গড়ে উঠবে প্রিভেন্টিভ কেয়ারের জন্যে, মানে কোভিড-19কে ইনফেক্টেড প্রতিহত করার জন্যে, সেটা কিন্তু আমাদের শরীরে এক্সপ্রেশন হতে, আমাদের শরীরে সেই ইমিউনিটি গড়ে তুলতে এটা কিন্তু টাইম লাগে। অ্যাট লিস্ট 6 to 8 উইকস টাইম লাগে। তাহলে এই যে টাইম লাগাটা, এটার পেছনেও বিজ্ঞান, আমাদের শরীরে এক্সপ্রেশন ঘটতে টাইম লাগে। তাই যারা ইমিডিয়েটলি ভ্যাকসিন নিচ্ছেন তাদেরকেও কিন্তু এই প্রিভেন্টিভ মেজারের আওতায় থাকতে হবে। এবার ঘটনা হচ্ছে যে আমাদের যে আজকের বোঝাপড়া, আজকের যে চলাফেরা, আমাদের যে রেকলেস ড্রাইভ চলছে, মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই। খুব কম সংখ্যক মানুষ সচেতন হয়ে প্রিভেন্টিভ কেয়ার মেজারটা নেয়। ম্যাক্সিমাম মানুষকে যদি আপনারা দেখেন রাস্তাঘাটে, যে দে ডোন্ট কেয়ার। আপনারা ইন্ডিয়ার যে সাইট আছে, কোভিড-19 যে সাইট আছে গভর্নমেন্টের, সেখানে গিয়ে দেখুন অলরেডি 1,60,000-এর উপর মানুষের মৃত্যু হয়েছে, এবং সবটাই কিন্তু কোভিড-19 রিলেটেড। তাহলে এই মৃত্যুটার মিছিল, সেটাও কিন্তু অনগোয়িং। আমাদের রেগলেস ড্রাইভের সাথে মৃত্যু মিছিলও কিন্তু অনগোয়িং। আবার 4 মাস পরে দেখবেন বা 5 মাস পরে দেবেন সেটা 2 লক্ষ হয়েছে। এটা কিন্তু অনগোয়িং। উই আর নেগলেক্টিং। যেটা আমরা দেখছি, আমাদের সামনে যেটা আসছে, সেটাকে আমরা নেগলেক্ট করছি। তাই বলে আমি কখনো আপনাদের ঘরে ঢুকে বসে থাকার কথা কোনোদিন বলিনি। আমি সবসময় বলেছি যেটুকুনি দরকার, তার জন্যে যেটুকুনি করা উচিত সেটুকুনি করুন উইথ প্রিভেনশন। আমার বাড়িতে যদি আজকে একটা পার্টি করি, সেই পার্টিটার করার দরকার নেই। আমি বলবো আমরা যদি কয়েকজন মিলে একসঙ্গে আড্ডা মারি উইদাউট প্রোটেকশনে, ডিস্টেন্স মেনটেন না করে, আমি বলবো করার দরকার নেই। এইগুলোই হলো বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ লিটারেসি। আমি আপনাদের কাছে
এই হেলথ লিটারেসিটা গড়ে তুলতে চাই। হ্যাঁ, 85% পিপলদের ক্ষেত্রে কোভিড-19 হয়েছে কি হয়নি কোনো এফেক্টই রাখে না। 1% মানুষদের ক্ষেত্রেও তো এফেক্ট রাখছে, বা লেস দেন 1% মানুষদের ক্ষেত্রেও এফেক্ট রাখছে। এবং বয়সকালে বয়স ভেদে বয়স্কদের ক্ষেত্রে এই এফেক্টের মাত্রা যে অনেক বেশি সেটা কিন্তু আমি বারবার বলেছি। তাই বলে যারা ইয়াং তাদের কি এফেক্ট চলছে না? তাদের কি মধ্যে কি এফেক্ট নেই? আছে, সেটা একটু কম আছে, কিন্তু মৃত্যু মিছিলে ইয়াং থেকে বয়স্ক, মানে যুবা থেকে বয়স্ক সবাইকার নামই কিন্তু আছে এই কোভিড-19। তাই এই প্যান্ডামিকটাকে ছেলে খেলার আকারে না নিয়ে, এই প্যান্ডামিকটাকে সায়েন্টিফিক্যালি নিয়ে যদি আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পথে হাঁটি, সামগ্রিকভাবে হাঁটি, অন্তত নিজস্ব ক্ষেত্রে প্রিভেনশন মেনটেন করি, প্রিভেন্টিভ মেজার নিই, তাহলে কিন্তু আমরা কোভিড-19 এই আতঙ্কটাকে আমরা জয় করতে পারব। আমি চাই এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে যারা আপনারা দেখেন, নিয়মিত ফলো করেন, অন্তত আমাদের বিভিন্ন ব্লগ ভিডিও, বা আমি তো লাইফে আসি, এগুলো যখন সময় পাবেন দেখবেন আমরা অনেক ইনফরমেশন দিই যে ইনফরমেশনগুলো সাধারণত কোথাও পাবেন না। সেই সায়েন্সটা তুলে ধরার চেষ্টা করি যে সায়েন্সটা হয়তো অনেক জায়গায় পাবেন না। তাই আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা আমি নিয়ে এসেছি আপনাদের হেলথ লিটারেসিটাকে একটা ইমপ্রুভ জায়গায় নিয়ে আসার জন্যে। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের আশাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব। আজকের আলোচনা এই অবধি। আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকে এসেছেন। নূপুর ইসলাম আলম, থ্যাংক ইউ। রঞ্জিত দাস কোশ্চেন করছেন লিভার বড় হয় কেন? সেটা তো লিভার বড় হয় কেন অনেক কারণ আছে, আমরা অন্য একদিন লিভার নিয়ে আসব। আসলে ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমরা শুধু কোভিড-19-এর ওপর সত্যি স্পেসিফিক্যালি এই মুহূর্তে জোর দিয়েছি। স্পেসিফিক ডিজিজ ইন্ডিকেশনের ওপর আমরা এখন অতটা আসি না, কিন্তু আমরা অনেক আপডেটেড ইনফরমেশান শেয়ার করি, যে ইনফরমেশানগুলো হয়তো আপনাদের কাজে আসবে। যেমন হার্ট ডিজিজ নিয়ে আমরা একটা শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছিলাম, লিখেছিলাম কিছু প্রিভেন্টিভ মেজার। তো আমাদের সাধারণ মানুষদের যেটা জানার সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রিভেন্টিভ মেজার কী করে নেব, সেই পয়েন্টগুলো আমরা আগামী দিনে বহু ডাক্তারদের নিয়ে আসবো এই প্ল্যাটফর্মে, রেগুলারভাবে নিয়ে আসব। এবং যখন আমরা বিভিন্ন ডিজিজ ইন্ডিকেশান নিয়ে আরও অনেক অ্যাওয়ারনেস তথ্য শুনবো, আমি নিয়ে আসতেই পারি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তো আসি 2 দিন 3 দিন প্রায় আসি, এবং আমি এই সময় টোটালি কোভিড-19 নিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের রিসার্চ আউটকামস সেটার উপর ফোকাস করে আপনাদের কাছে নিয়ে আসি। তো অন্যান্য ডিজিজ ইন্ডিকেশান, হাজার ডিজিজ ইন্ডিকেশান আমাদের রয়েছে, এবং সেই কারণে আমাদের হেলথ লিটারেসিটা সত্যি খুব দরকার। এবং সেই হেলথ লিটারেসিটাই আমাদের কাছে সবচেয়ে বড় লক্ষ্য, যে আপনাদের কাছে খুব সহজভাবে পৌঁছে দেওয়া। অবশ্যই রাজীব, লিভার নিয়ে আমরা একদিন কথা বলবো। সমিত ঘোষ, মাস্ক কি এসেন্সিয়াল? এক্স্যাক্টলি, মাস্ক এসেন্সিয়াল। এই কারণে বলছি, অনেক স্টাডি হয়েছে যেখানে দেখা গেছে যে এমন বারবার সব, মানে সেলুনেও মাস্ক পরে আছে, আর মাস্ক পরে যে কাটছে, একজন কোভিড-19 যে মাস্ক পরে আছে, মানে যে কাটছে, যে মানে চুল যে কাটছে, তার কোভিড-19 পেশেন্ট, সে মাস্ক পরে কাটছে, আর যে কাটাচ্ছে সে মাস্ক পরে আছে। তো ঘটনা হচ্ছে এরকম স্টাডি করেও দেখা গেছে ইনফেকশন কিন্তু ছড়ায়নি। তো সেই কারণে মাস্কটা কিন্তু খুব দরকার। বিভিন্নভাবে কমিউনিটি স্তরে এই ধরনের ছোট ছোট স্টাডি করা হয়েছে, এবং দেখা গেছে যে মাস্ক ভেরি এফেক্টিভ। যে ছড়াচ্ছে তার যদি মাস্ক থাকে, আর যার হয়নি তার যদি মাস্ক থাকে, ইভেন 1 ফুট দূরত্বেও 0.5% চান্স থাকে ইনফেক্টেড হওয়ার। কারণ যে ইনফেকশনটা আমাদের ছড়ায়, যে ভাইরাসটা আসে আমাদের কাছে হাওয়াতে উড়ে আসে না, ড্রপলেটের মাধ্যমে আসে। ড্রপলেটটা অনেক সময় কিছুটা ডিস্টেন্স চলে যায় আমাদের উইন্ডের জন্য, হাওয়ার জন্য, তখন সেটা কি হয় যে আমাদের মাস্কে যখন পড়ে এটা আটকে যায়। অনেকে কোশ্চেন করে যে ভাইরাসের এত ছোট যার ডায়ামিটার কি করে মাস্কে আটকায়। বেসিক্যালি তারা প্রবাহিত হয়তো একটা ড্রপলেটের আকারে, সেই ড্রপলেটটা ছোট হোক বড় হোক, তখন কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আটকে যায়। তো সেইটাই হচ্ছে আমাদের গুরুবল। অনেক সময় কি হয় যে আমাদের যে ভাইরাস লোডটা, মাস্ক যখন পরে থাকা হয়, একটা স্টাডি বলেছে যে তাদের অ্যাসিমটোমেটিক সিমটম নিয়ে কোভিড-19 ইনফেক্টেড হওয়ার চান্সটা অনেক বেশি। কেন না, এটা একটা ক্রুড
ক্রুড ভাইরাস, আমরা ভ্যাকসিন নিচ্ছি ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, ইনঅ্যাক্টিভেটেড একটা অংশ নিয়ে, ভাইরাসের অংশ নিয়ে বা এমআরএনএ একটু অংশ নিয়ে, জেনেটিক সিকোয়েন্স নিয়ে। তো আমাদের যে ক্রুড, এটা যদি খুব ভাইরাস কম লোড হয়, সেটাও কিন্তু বলছে, একটা রিসার্চ স্টাডি করে বলেছে যে মোর দ্যান 80% মানুষদের ক্ষেত্রে অ্যাসিমটোমেট্রিক কোভিড-19 ইনফেকশন হওয়ার চান্স থাকে যারা মাস্কটা পরে থাকেন নিয়মিত। তাহলে সেটাও কিন্তু আমাদের একটা বিশাল সায়েন্টিফিক তথ্য, যেখানে কন্টিনিউ মাস্ক পরে থাকলেও কি চান্স নেই? আছে, নিশ্চয়ই চান্স আছে। সেখানে আবার অ্যাসিমটোমেট্রিক হওয়ার চান্সটা যে বেশি, সেটাই তো পাওয়া। কারণ আমাদের শরীরে অনেক সময় অ্যান্টিবডি গড়ে উঠতে পারে, আমরা জানিই না, আমরা খুব মাইল্ড ইনফেক্টেড হয়েছি, আমাদের শরীরে অ্যান্টিবডি গড়ে উঠেছে। এটা কিন্তু সবই এই মাস্ক থাকার জন্যেই। তো সেই কারণে এত গবেষণা চলেছে মাস্ক নিয়ে, সেই কারণে আমি বারবার জোর দিই আপনাদের কাছে, এর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, বেসিস আছে, এবং সেই জন্যই আমাদের এটা খুব প্রয়োজন। দেখুন রঞ্জিত দাস, তোমার দিদি বা জামাইবাবু যার কথা বলছেন, তারা কোভিড-19 ইনফেক্টেড হয়েছে কিনা জানি না, তবে কোভিড-19 ইনফেক্টেড হলে অনেক সময় বিভিন্ন অর্গ্যানে, শুধু লাংয়ের মধ্যেই থাকে না, আস্তে আস্তে বিভিন্ন অর্গ্যানের দিকেও যায়, ওরা ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক অর্গানই, যেমন ইনক্লুডিং ব্রেন বা হার্টের কিছু পার্ট, অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো ঘটনা হচ্ছে যে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন। আমি সবসময় আপনাদের বলবো, ডিজিজ ইন্ডিকেশন নিয়ে ফেলে রাখবেন না কোনো কিছু। আমাদের এখন বহু টেলিমেডিসিন প্ল্যাটফর্ম আছে বর্তমানে, সেখান থেকে ডাক্তারদের সাথে কনসাল্ট করুন। আমাদের সঠিক সময়ে ট্রিটমেন্ট অপশান যদি যে কোনো ডিজিজ ইন্ডিকেশনের, ইনক্লুডিং ক্যান্সার, যদি পাওয়া যায়, আমাদের কিন্তু লাইফ স্প্যান বহু গুণ বেড়ে যায়। যে কোনো লাইফ স্প্যান, ইভেন ক্যান্সার পর্যন্ত আমরা ধরতে পারি না, আমরা স্ক্রিনিং করি না। ব্রেস্ট ক্যান্সারের কথা বলছি, যে আমাদের ব্রেস্ট ক্যান্সারে বহু মানুষ মারা যায়, ধরা পড়ার কয়েক মাসের মধ্যে মারা যায়, কারণ 3rd ফেজ 4th ফেজে গিয়ে ধরা পড়ে, কারণ তারা নিয়মিত কখনো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করে না। আমাদের দেশে 40 ঊর্ধ্ব মায়েরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে স্ক্রিনিং করছে, ম্যামোগ্রাম করছে, এটা কিন্তু খুব শোনা যায় না। আমাদের সেই সচেতনতা কিন্তু নেই, আমাদের সেই সিস্টেম নেই। তাই আপনাদের হেলথ লিটারেসি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, যে আমি 40 ঊর্ধ্ব হয়েছি, আমি বছরে একবার টেস্ট করাবো। আমি আমার ব্রেস্ট ক্যান্সার, আমার কোনো রেডিওলজিস্ট, তার সঙ্গে টেস্ট করিয়ে আমি ম্যামোগ্রাম করব, এবং আমি দেখব আমার মধ্যে কোনো কিছু আছে কিনা। আমাদের ভারতবর্ষে সেই জায়গাটা নেই। ইউএসএ কিন্তু 40 ঊর্ধ্ব হলে ম্যান্ডেটরি, মানুষকে ডাক্তাররা বলে যে এটা করিয়ে আনুন, এটা করে নেন, এটা বলে। তো আমাদের অনেক সচেতনতার অভাব আছে, তাই আপনাদেরকে আমি সেই সচেতনতাটা ফিরিয়ে দিতে চাই, এবং যাতে আপনারা নিজস্ব ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে সেই সাবধানতাটা বুঝুন, লিটারেসি ইমপ্রুভ করুন, কি করণীয় সেটা বুঝুন। করতে কিন্তু আপনাকেই হবে, বুঝতে আপনাকেই হবে, এবং আপনি কিন্তু আপনার ট্রিটমেন্ট অপশানটা বা স্ক্রিনিং অপশানটা খুঁজবেন, রাইট? তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের আলোচনা এখানেই শেষ হোক। আপনারা সকলে ভালো থাকবেন। আবার আসবো এইভাবেই, কখন আসবো জানি না, কিন্তু আসবো আপনাদের সাথে, বারে বারে আসবো। আপনারা যারা এখন দেখছেন না, পরে এসে কাইন্ডলি দেখবেন, এই আশা রাখবো। আর নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আমি বারবার ধন্যবাদ দিচ্ছি, এই কারণে যে আপনাদের পাশে পেয়েছি আমি। আই এম রিয়েলি ফরচুনেট। আমি আপনাদেরকে এলেই কাছে পাই, অনেকে মেসেজ করেন, আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বিশাল পাওয়া, এটাই আমার কাছে মোটিভেশন। আপনারা প্লিজ মনে করেন যদি আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেস, এই ধরনের ক্যাম্পেইন আরও অনেক মানুষের কাছে পৌঁছাক, এটা আমাদের সমাজের জন্য ভালো, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।